আমি লিখেছি বিইং ইলিটারেট দে প্লাউ দেয়ার স্মল ল্যান্ডস বেসড অন ট্র্যাডিশনাল নলেজ and fail to save money, though barely object to pay much rent. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a passage from P.K. De Sarkar. Passage number is 38. আজকে আমি তোমাদের সাথে লাস্ট যে পেসিসটা শেয়ার করেছিলাম 37 নম্বর পেসিস, ঠিক তার পরের পেসিস নাম্বার 38 তোমাদের সাথে শেয়ার করব। তো পেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, দ্য লট অফ ইন্ডিয়ান পিজেন্টস ইজ সার্টেনলি পিটিয়েবল ওয়ান। অর্থাৎ ভারতবর্ষে বেশিরভাগ পিজেন্ট অর্থাৎ কৃষকদের অবস্থা খুবই করুণ। এই লাইন দিয়ে প্যাসেজটা শুরু হচ্ছে। তো শুরু করার আগে আমরা প্রতিদিনের মতো প্যাসেজটা পড়ে সময় নষ্ট না করে তোমার জাস্ট কয়েক সেকেন্ড দেখাচ্ছি, তোমরা দেখে নাও, তারপর আমি এর পুরো মিনিং বলে এর পুরো সলিউশনটা তোমার সাথে শেয়ার করব। তো দেখে নিই হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। তো প্যাসেজে কী বলেছে আমরা দেখে নিয়েছি, এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই প্যাসেজের টোটাল মিনিংয়ে। The lot of our Indian peasant is certainly a pitiable one. বেশিরভাগ ভারতীয় কৃষকদের অবস্থা নিঃসন্দেহে অত্যন্ত করুণ। In his first place, he is illiterate and does not therefore know more than he was inherited from his forefathers. প্রথমত তিনি নিরক্ষর এবং তিনি তার পূর্বপুরুষদের কাছে উত্তরাধিকার সূত্রে যা পেয়েছেন তার বেশি কিছু জানেন না। He plows his tiny piece of land from morning till evening, and if the season favors him, earns what barely suffice to meet his daily demands. সে তার ছোট জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল দেন এবং যদি ঋতু অনুকূল হয় তাহলে তিনি সামান্য উপার্জন করেন যা প্রতিদিনের চাহিদা মেটাতে যথেষ্ট। He does not grumble to pay his rent so much as he earns and does not care to save anything for the morrow. তিনি যতই উপার্জন করুন না কেন ভাড়া দিতে অসন্তোষ প্রকাশ করেন না, তবুও আগামী দিনের সঞ্চয় করার বিষয়ে তিনি কোনো গুরুত্ব দেন না। To improve his condition, the supply of good plough cattle, the adoption of preventive measures to save the animals from diseases, and primary education should engage the serious attention of the Indian government. তার অবস্থার উন্নতির জন্য উৎকৃষ্ট লাঙল টানা, গবাদি পশুর সরবরাহ, পশুগুলোকে রোগব্যাধি থেকে মুক্ত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রাথমিক শিক্ষার প্রসার, এই বিষয়গুলোতে ভারত সরকারের সুগভীর মনোনিবেশ করা উচিত। তো মিনিংটা আমাদের দেখা হয়ে গেছে, আমি এবার এই সলিউশনটা তোমার সাথে পুরোপুরি শেয়ার করছি। এই প্রেসিজের আমি একদম ফার্স্ট লাইনে লিখেছি ইন্ডিয়ান পিসেন্টস আর মাচ ডিস্ট্রেসড। ভারতের কৃষকরা হচ্ছে মাচ ডিস্ট্রেসড, অর্থাৎ তাদের অবস্থা খুবই করুণ। তো প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে এরকমই বলা আছে, দ্য লট অফ আওয়ার ইন্ডিয়ান পিসেন্টস ইজ সার্টেনলি পিটিয়েবল ওয়ান। অর্থাৎ ভারতবর্ষের বেশিরভাগ কৃষকদের অবস্থায় খুবই করুণ। তো সেটাই আমি লিখলাম ইন্ডিয়ান পিজেন্টস আর মাচ ডিস্ট্রেসড, অর্থাৎ ভারতবর্ষের কৃষকদের অবস্থা খুবই খারাপ বা করুণ। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, যে ইন্ডিয়ান পিজেন্টস আর মাচ ডিস্ট্রেসড, আর তারপরে ডিস্ট্রেসড অ্যামিজার প্লাস V3, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্রেসিজের সেকেন্ড সেন্টেন্স আমি লিখেছি বিইং ইলিটারেট দে প্লাউ দেয়ার স্মল ল্যান্ডস বেসড অন ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড ফেল টু সেভ মানি দো barely object to pay much rent। তাহলে সেকেন্ড সেন্টেন্স আমি কি লিখলাম,
বিইং ইলিটারেট অর্থাৎ অশিক্ষিত থেকে বা নিরক্ষর থেকে, দে প্লাউ দেয়ার স্মল ল্যান্ডস তারা কর্ষণ করে বা চাষ করে তাদের ছোট জমি, বেসড অন ট্র্যাডিশনাল নলেজ প্রথাগত নীতি বা প্রথাগত জ্ঞানের উপর ভিত্তি করে তারা জমি চাষ করে, বেসড অন ট্র্যাডিশনাল নলেজ, অ্যান্ড ফেইল টু সেভ মানি অর্থাৎ ব্যর্থ হয় টাকা পয়সা জমাতে, ফেইল টু সেভ মানি, দো বেয়ারলি অবজেক্ট টু পে মাচ রেন্ট যদিও তারা অবজেক্ট করে না বেশি টাকা তাদের চাষের জন্য জমির ভাড়া হিসেবে দিতে, দো বেয়ারলি অবজেক্ট টু পে মাচ রেন্ট। এবার যদি আমরা সেকেন্ড সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এরকমই লেখা আছে, ইন দ্য ফার্স্ট প্লেস হি ইজ ইলিটারেট অ্যান্ড ডাজ নট দেয়ারফোর নো মোর দ্যান হোয়াট হি হ্যাজ ইনহেরিটেড ফ্রম হিজ ফোর ফাদার্স। ইন দ্য ফার্স্ট প্লেস হি ইজ ইলিটারেট অর্থাৎ প্রথমত সে হচ্ছে নিরক্ষর, সে তার পিতৃপুরুষদের কাছ থেকে যা সে জেনেছে তার থেকে তার বেশি কিছু জানে না। তাহলে এটাই আমি ছোটো করে লিখলাম, বিইং ইলিটারেট দে প্লাউ দেয়ার স্মল ল্যান্ডস বেসড অন ট্র্যাডিশনাল নলেজ। তাহলে বিইং ইলিটারেট নিরক্ষর থেকে তারা তাদের ছোটো ছোটো জমি চাষ করে প্রথাগত জ্ঞানের উপর ভিত্তি করে, অর্থাৎ তাদের ফোর ফাদার্সরা তাদের পিতৃপুরুষরা তাদেরকে যা শিখিয়েছিল তাদের নলেজ সেটুকুতেই সীমাবদ্ধ থাকে। তাই আমি লিখলাম, হি প্লাউজেস হিজ টাইনি পিস অফ ল্যান্ড ফ্রম মর্নিং টু ইভিনিং অ্যান্ড ইফ ফরচুন ফেভার্স হিম আর্নস হোয়াট বিয়ারলি সাফাইস টু মিট হিজ ডেইলি ডিম্যান্ডস। তাহলে থার্ড সেন্টেন্সে এমনই বলছে যে তার একটা ছোট জমি আছে এবং সেই জমিটাই সে চাষ করে, যদি তাদের ভাগ্য সহায় হয় তাহলে সে যা ইনকাম করে তাই তার কোনোরকম তার ডেইলি নিডটা চলে যায়। এবং ঠিক তার পরের সেন্টেন্সে বলছে, হি ডাজ নট গ্রাম্বল টু পে সো মাচ অ্যাজ হি আর্নস বাট হি ক্যানট সেভ মানি ফর দ্য মরো। তাহলে সে কখনোই অবজেক্ট করে না যা রেন্ট সেই জমি চাষ করার জন্য চাওয়া হয় তা সে যা ইনকাম করে তাই সে দিয়ে দেয়, কিন্তু সে কখনোই টাকা জমায় না তার ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে কী হবে তাই ভেবে সে কখনো টাকা সঞ্চয় করে না। এটাই আমি লিখলাম এইভাবে ছোটো করে, অ্যান্ড ফেইল টু সেভ মানি ব্যর্থ হয় টাকা জমাতে, দো বেয়ারলি অবজেক্ট টু পে মাচ রেন্ট যদিও তো সে অবজেক্টই করে না, বেয়ারলি অবজেক্ট টু পে মাচ রেন্ট দিতে বেশিরভাগ টাকাটাই তারা রেন্ট হিসেবে দিয়ে দিতে পারে, কিন্তু তার ভবিষ্যতের জন্য কোনো রকম সঞ্চয় করে না। এটাই আমি তুলে আনলাম সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেন্টেন্সে যা বলতে তা ছোটো করে সেকেন্ড সেন্টেন্সে। তাহলে আমি কি বললাম, বিইং ইলিটারেট নিরক্ষর থেকে, এটা আইএনজি করে দিয়েছি, দে প্লাউ দেয়ার স্মল পিস অফ ল্যান্ড তারা চাষ করে তাদের ছোট জমি, প্লাউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বেসড অন ট্র্যাডিশনাল নলেজ প্রথাগত রীতির উপর ভিত্তি করে, বেসড অন ট্র্যাডিশনাল নলেজ তাহলে বেসড অন পাস্ট পার্টিসিপেল করে দিয়েছি। তারপরে অ্যান্ড ফেইল টু ব্যর্থ হয়, সেভ মানি টাকা জমা তারা ব্যর্থ হয়, দো বেয়ারলি অবজেক্ট টু পে মাচ রেন্ট যদিও তারা অবজেক্ট করেই না, তারা কোনো রকম প্রতিবাদ করে না, দে বেয়ারলি অবজেক্ট টু পে দিতে মাচ রেন্ট বেশি টাকা দিতে তারা কোনো আপত্তি জানায় না, কিন্তু ভবিষ্যতের জন্য আবার সঞ্চয় কিছু করে না। তাহলে অবজেক্ট এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তাহলে এইভাবে সেকেন্ড, থার্ড আর ফোর্থ সেন্টেন্সে যা বললো তা আমি ছোটো করে কিন্তু সেকেন্ড সেন্টেন্সে তুলে আনলাম। আমি প্রেসিজের লাস্ট লাইনে লিখেছি, টু আপলিফট দেয়ার সিচুয়েশন ইন দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস অ্যান্ড ইমপ্লিমেন্ট দোজ ইমিডিয়েটলি। তাহলে কি লিখলাম, টু আপলিফট দেয়ার সিচুয়েশন তাদের অবস্থার উন্নতি করার জন্য, দ্য গভর্নমেন্ট সরকার, শুড টেক নেসেসারি স্টেপ নেওয়া উচিত প্রয়োজনীয় পদক্ষেপ, অ্যান্ড ইমপ্লিমেন্ট দোজ এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ভাবে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি। যদি আমরা প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে তাকাই তাহলে দেখবো এরকমই লেখা আছে, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন দ্য সাপ্লাই অফ গুড প্লাউ ক্যাটল, দ্য অ্যাডপশন অফ প্রিভেন্টিভ মেজার টু সেভ দ্য অ্যানিমালস ফ্রম ডিজিজেস অ্যান্ড প্রাইমারি এডুকেশন শুড এনগেজ দ্য সিরিয়াস অ্যাটেনশন অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেই সমস্ত গবাদি পশুগুলোকে
বিভিন্ন রোগ থেকে বাঁচানোর জন্য কিছু প্রিভেন্টিভ মেজার গ্রহণ করতে হবে এবং সর্বোপরি হচ্ছে চাষিদেরকে তাদের প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা দিতে হবে। এইগুলো যদি গভর্নমেন্ট ঠিকঠাকভাবে করে তাহলে তাদের অবস্থার উন্নতি হবে। তাহলে এটাই আমি এই সমস্ত এক্সাম্পলসগুলো যেভাবে লেখা আছে প্যাসেজে সেটা আমি না লিখে আমি ছোটো করে জাস্ট যেগুলো করা উচিত তাই লিখলাম, যে টু আপলিফট দেয়ার সিচুয়েশান, তাদের সিচুয়েশানের উন্নতি করার জন্য দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ, গভর্নমেন্টের নেওয়া উচিত প্রয়োজনীয় পদক্ষেপ অ্যান্ড ইমপ্লিমেন্ট দোজ ইমিডিয়েটলি, এবং সেগুলোকে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে ফেলতে হবে। এই সেন্টেন্সটাও আমি লিখেছি টু আপলিফট দেয়ার সিচুয়েশান 2 + V1 এবং তার কমা দিয়ে এটা আমি ইনফিনিটিভ করে দিয়েছি এবং পরের পার্টটা দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ, শুড দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি এবং লাস্ট পার্টটা অ্যান্ড ইমপ্লিমেন্ট দোজ ইমিডিয়েটলি, তাদেরকে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটাই আমি লিখলাম পুরো প্রেসিজের মধ্যে দিয়ে। 3টে লাইনের সাথে প্যাসেজের যে পাস্ট লাইন আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু আমি প্রেসিজটা পুরো কমপ্লিট করেছি। তো প্রেসিজ লিখলে টাইটেল দিতে হয়, টাইটেল আমি দিয়েছি দ্য মিজারেবল প্লাইট অফ ইন্ডিয়ান পিজেন্ট, ভারতীয় যে কৃষকরা আছে তাদের যে করুণ অবস্থা সেটাই আমি লিখলাম এর টাইটেল, দ্য মিজারেবল প্লাইট অফ ইন্ডিয়ান পিজেন্ট। তো আজকের প্যাসেজের মোট ওয়ার্ড আছে 112টা, অর্থাৎ তার 3 ভাগের 1 ভাগ করলে 38 থেকে 39টার মধ্যে প্যাসেজটা কমপ্লিট করতে হবে। তো তোমরা দেখো আমি কিন্তু প্যাসেজটা 41 থেকে 42টার মধ্যেই কমপ্লিট করেছি। প্যাসেজের 5th সেন্টেন্সে যে সমস্ত ডেসক্রিপশানগুলো দেওয়া আছে সেটা তোমরা লিখতে পারো, কিন্তু এগুলি কিন্তু প্যাসেজটা অটোমেটিক্যালি বড় হয়ে যাবে, কম ওয়ার্ডসের মধ্যে আটকে রাখা পসিবল নয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এই ছিল আমার আজকের ভিডিও, প্রেসিজ নাম্বার 38 ফ্রম প্রীকৃত সরকার। আমি তোমাদের সাথে এটা পুরোপুরি অ্যান্সার করে ওয়ার্ড মেনটেন করে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এই পর্যন্তই, পরে আবার এরকম আরেক ভিডিও নিয়ে আমি চলে আসবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।